ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব সারদা দেবীর যুক্তি নিষ্ঠা ও সমাজ চেতনা। লিখেছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশন আশ্রম, পাটনা। পাঠ করছি সারদা দেবীর যুক্তি নিষ্ঠা ও সমাজ চেতনার প্রথম পর্ব। গত শতাব্দীতে ভারতে যে নব জাগরণ ঘটেছিল তার প্রধান লক্ষণ অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তিবোধের বিকাশ। মনন বৃত্তির অনুশীলনে ব্যক্তি মানুষের উদ্বোধন ঘটিয়ে সমাজকে সৃষ্টিশীল করাই ছিল সে যুগের বৈশিষ্ট্য। গত শতাব্দীর এই ভাব বিপ্লবীদের একাংশ ঝুঁকে পড়লেন পাশ্চাত্যের অনুকরণে। এরা তুলে ধরলেন পাশ্চাত্যের চাকচিক্যময় জীবনধারার রীতি। প্রতিক্রিয়া হিসেবে আর একদল তুলে ধরলেন অতীত ভারতের কীর্তিগাথা। ফিরে যেতে চাইলেন প্রাচীন ভারতে। ফলে দেখা দিল পুনরুজ্জীবনবাদ। তৃতীয় দল আবির্ভূত হলেন, যারা দেশজ ঐতিহ্যকে স্বীকার করে নিয়েও পাশ্চাত্যের সদ্ভাবাত্মক দিকগুলি সম্বন্ধে রইলেন সচেতন। এরা সমন্বয়বাদী হলেও পাশ্চাত্যের মানদণ্ড দিয়েই প্রাচ্য পাশ্চাত্যকে বিচারে প্রবৃত্ত হলেন। বিপরীত দিকে আরেকটি দল, চতুর্থ দল, সমন্বয়বাদী হয়েও প্রাচ্যের মানদণ্ডে বিচার করতে চাইলেন সমগ্র বিশ্বকে। সমন্বয়বাদের সঠিক পথটি তুলে ধরলেন স্বামী বিবেকানন্দ। তার মতে প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতি মিলিয়ে তৈরি হয়েছে বিশ্ব সংস্কৃতি। যুগ যুগান্তর ধরে মানুষের কার্যকলাপ ও চিন্তার সাহায্যে এই সংস্কৃতির সৃষ্টি। মানব সভ্যতার উন্নতির অর্থ কি? জড়ের বিরুদ্ধে চৈতন্যের সংগ্রাম ও ক্রমাধিপত্য। এই জড়ের দুটি রূপ, বহিঃপ্রকৃতি, যাকে নৈসর্গিক শক্তিসমূহ বলে অভিহিত করা যায়, আর অন্তঃপ্রকৃতি, যা হল মানুষের অন্তঃকরণ বা মন। প্রাগৈতিহাসিক যুগ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত মানুষের যে জয়যাত্রা, সেটি সম্ভব হয়েছে এই দুই প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে। পাশ্চাত্যের মানুষ যেখানে বহিঃপ্রকৃতির উপর তার দৃষ্টি নিবদ্ধ রাখতে চেষ্টা করেছে, প্রাচ্য মানুষের সেখানে মূল সংগ্রাম অন্তঃপ্রকৃতির বিরুদ্ধে। বিশ্ব সংস্কৃতির প্রকৃত চরিত্র এই দুইকে নিয়ে। মানুষকে সংগ্রাম করতে হবে প্রকৃতির দুই রূপেরই বিরুদ্ধে। মানুষকে সচেতন হতে হবে তার সামগ্রিক উত্তরাধিকার নিয়ে, সামগ্রিক মানব ঐতিহ্য নিয়ে। বিশ্ব সংস্কৃতিতে উদ্বুদ্ধ এই মানুষই আন্তর্জাতিক মানুষ, বিশ্ব মৈত্রীর চেতনাতে সমৃদ্ধ। শ্রী শ্রী মার জীবনেও এই সঠিক সমন্বয়বাদের পথটি আমরা দেখতে পাই। তিনি এসেছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে, 1853 খ্রিস্টাব্দে। 1872 থেকে 1886 খ্রিস্টাব্দ পর্যন্ত শ্রী রামকৃষ্ণদেবের কাছে তার নানান বিষয়ে শিক্ষা, এবং 1893 খ্রিস্টাব্দ পর্যন্ত সাধনকাল। এরপর থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি লোক শিক্ষায় ব্যাপৃত। এ সত্ত্বেও শ্রী শ্রীমার সম্বন্ধে এতকাল যে আলোচনা হয়েছে কথিত বা লিখিত রূপে, তার অধিকাংশই তার কল্যাণময়ী মাতৃরূপ নিয়ে। তার জীবনের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা খুবই অল্প। শ্রী শ্রীমার জীবন দর্শন বা তার জীবনের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে সামগ্রিক আলোচনা বর্তমান প্রবন্ধের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য তার যুক্তি নিষ্ঠা ও সমাজ চেতনার পরিচয় দেয়া। এখানে একটি কথা বলে নেওয়া দরকার। মনীষীদের মূল্যায়নের সময় সাধারণত তাদের লেখা বই ও বক্তৃতা, বড় বড় কাজগুলির উপর বেশি জোর দেয়া হয়। শ্রী শ্রী মা কিন্তু তার বাণী দিয়ে গেছেন কাজের মাধ্যমে।
জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে। স্বামীজি বলতেন, ছোট ছোট ঘটনার মধ্য দিয়েই আসল মানুষটিকে চেনা যায়। তাই আমরা শ্রী শ্রীমার জীবনের নানান ঘটনাবলীর মধ্য দিয়ে তার জীবন দর্শনটিকে বোঝবার চেষ্টা করব। সীমিত পরিসরে সব ঘটনার আনুপূর্বিক বিবরণ দেওয়া সম্ভব নয় বলে বিভিন্ন প্রসঙ্গে তার বক্তব্য ও মন্তব্য কিছু কিছু তুলে ধরব এবং কৌতূহলী পাঠকদের জন্য পূর্ণ ঘটনার আকর নির্দেশ করব পাদটিকায়। আরেকটি কথা এখানে উল্লেখযোগ্য, শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী মা, স্বামীজি একই আন্দোলনকে পুষ্ট করেছেন এবং একই ভাব বিপ্লবে তাদের জীবন ও বাণী উৎসর্গীকৃত হলেও এদের প্রত্যেকেরই মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। যে ভাবধারার সাহায্যে নবীন এক আন্দোলনকে তারা উপস্থিত করেছেন, সেই ভাবধারার বিভিন্ন বৈশিষ্ট্যকে তারা তুলে ধরেছেন স্বকীয় সৃজনী প্রতিভায়। এটি পরিষ্কার করে উপলব্ধি না করলে এদের মূল্যায়নে ত্রুটি থেকে যাবে। কঠোর সাধনার দ্বারা শ্রী রামকৃষ্ণ যে আদর্শকে তুলে ধরলেন, স্বামীজি তাকেই বহন করে নিয়ে গেলেন জগতের সর্বত্র। শ্রী রামকৃষ্ণের আদর্শকে কিভাবে জীবনের প্রতি স্তরে বর্ণায়িত করে তুলতে হবে সেই অমৃত বাণী শোনালেন স্বামীজি, আর শ্রী শ্রীমা দেখালেন সেই আদর্শ ও বাণীর ব্যবহারিক প্রয়োগ। শ্রী শ্রীমার যুক্তিনিষ্ঠা ও সমাজ চেতনা পৃথক বস্তু নয়, তার অপূর্ব যুক্তিনিষ্ঠাই ছিল তার সমাজ চেতনার ভিত্তি। আমরা এখানে প্রথমে দেখব শ্রী শ্রীমার যুক্তিনিষ্ঠা কিভাবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে রূপদান করেছিল। পরে দেখব এই যুক্তিনিষ্ঠার ফলে তিনি কিভাবে অসাধারণ সমাজ সচেতনতার পরিচয় দিয়েছিলেন। স্কুল কলেজের ডিগ্রি তার ছিল না, যদিও জ্ঞানের প্রতি অনুরাগ মায়ের মধ্যে সবসময় দেখা যেত। বালিকা অবস্থায় তিনি পড়াশোনা শুরু করলে ঠাকুরের ভাগ্নে হৃদয় তাতে বাধা দেয়। লক্ষ্মী অর্থাৎ ঠাকুরের ভাইঝি পাঠশালা থেকে পড়ে এসে মাকে বাড়িতে পড়াতো। দক্ষিণেশ্বরে ভব মুখোপাধ্যায়ের মেয়ে প্রতিদিন এসে মাকে পড়াতো ও পড়া নিত। পরিণত বয়সে মা তার ভাইঝি মাকু ও রাধুকে পড়াতেন। তাছাড়া গৌরীমার আশ্রমের ছাত্রীদের পড়াশোনায় তিনি খুবই উৎসাহ দিতেন এবং নিজের অল্প শিক্ষিত শিষ্য শিষ্যাদেরও বিদ্যা চর্চায় অনুরাগী করে তুলতেন। শুধু পুঁথিগত বিদ্যাই নয়, বিশ্বের কোথায় কি চলছে সে সম্বন্ধেও তিনি সদা কৌতূহলী ছিলেন। শিষ্যদেরও উৎসাহ দিতে নেই বলে, দেখো মা, যেখান দিয়ে যাবে তা চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে সব দেখে রাখবে, আর যেখানে থাকবে সেখানকারও সব খবরগুলি জানা থাকা চাই। চরিত্রের এই যে বৈশিষ্ট্য, এরই সাথে মিলিত হয়েছিল তার অসাধারণ বুদ্ধিমত্তা। শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা তাকে সাহায্য করেছিল ঠিকই, কিন্তু এই শিক্ষা গ্রহণেও ছিল তার স্বকীয় বৈশিষ্ট্য, অসাধারণ প্রতিনিষ্ঠা। যেখানে অন্যান্য নারীকে স্বীয় স্বাধীনতা সংকুচিত করায়, সেখানে মা দেখিয়েছিলেন তিনি স্বাতন্ত্র। সতীসাধ্যী নারীর মতো পতিকে অনুসরণ করেও তিনি স্বীয় স্বাধীনতা বিসর্জন দেননি, বরং যেখানেই বুঝেছেন সেখানেই নিজস্ব মতামত দৃঢ়ভাবে প্রকাশ করেছেন। ঠাকুরের ত্যাগী শিষ্যদের বেশি করে খেতে দেওয়া, প্রথম জীবনে দুশ্চরিত্রা ছিল এমন একজন বৃদ্ধার সাথে গল্প করা, মুক্ত হস্তে ফল বিলিয়ে দেওয়া, চরিত্রহীনা মহিলার হাতে ঠাকুরের খাবার পাঠানো ইত্যাদি কয়েকটি ঘটনায় তিনি নিজস্ব মতামত দৃঢ়ভাবে প্রকাশ করেছিলেন, যদিও আপাত দৃষ্টিতে তা ছিল ঠাকুরের বিপরীত। আবার পরবর্তী জীবনে গিরিশচন্দ্র ঘোষ মায়ের কাছে বারবার সন্ন্যাস প্রার্থনা করলেও মা তাতে সম্মতি জানাননি, যদিও ঠাকুর নিজে গিরিশবাবুর জন্য গেরুয়া বস্ত্র আলাদা করে রেখেছিলেন। এই ঘটনাগুলিতেই বোঝা যায় মা প্রথম থেকেই স্বাধীন চিন্তায় অভ্যস্ত ছিলেন এবং যেটি ঠিক বুঝেছেন সেটি দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। সতীত্ব বা পতি নিষ্ঠার ধারণার সাথে
দাস মনোভাবের মিশ্রণ যে যুগে স্বাভাবিক ছিল, মা সেখানে প্রতিনিষ্ঠা বজায় রেখেছেন, স্বীয় স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই। এই স্বাধীন চিন্তা মায়ের পরবর্তী জীবনেও দেখতে পাই। প্লেগের সেবা কাজে টাকার জন্য বেলুড় মঠের জমি বিক্রি করে দেবার প্রস্তাব এবং মায়াবতী অদ্বৈত আশ্রমে পূজার ব্যবস্থা না রাখার প্রসঙ্গে মা কিভাবে যুক্তির সাহায্যে সমস্যার সমাধান করেছিলেন তা পাঠক মাত্রই জানা। প্রথমোক্ত ব্যাপারে স্বামীজির মতকে খণ্ডন করতে তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। শুধু স্বামীজিই নন, ঠাকুরের অন্যান্য সন্ন্যাসী শিষ্যেরাও সমস্যায় পড়লে মায়ের কাছে সমাধান চাইতেন। এমনকি মায়ের কথায় তারা আপত্তি করলেও মা তার সিদ্ধান্ত পাল্টাতেন না। বেলুড় মঠ থেকে চুরির অপরাধে বিতাড়িত এক চাকরকে মঠে ফিরিয়ে নিয়ে যেতে বাবুরাম মহারাজ সামান্য সংকোচ করলে মা দৃঢ় কণ্ঠে তাকে আদেশ দেন, আমি বলছি, নিয়ে যাও। স্বামীজি, রাজা মহারাজ প্রমুখ ঠাকুরের সন্ন্যাসী শিষ্যরা মাকে কেবল উচ্চ আধ্যাত্মিকতার জন্যই সম্মান করতেন না, মায়ের বুদ্ধিমত্তা ও প্রশাসনিক দক্ষতার উপরও তাদের গভীর আস্থা ছিল বলেই তারা মাকে সঙ্ঘ জননী বলে মান্য করতেন। কথামৃত সংকলক মাস্টারমশাই মায়ের এই চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলেই রামকৃষ্ণ মিশনের শিক্ষাদান ও সমাজসেবার কাজকে ঠাকুরের কাজ বলে পরে মেনে নিয়েছিলেন। এখানে উল্লেখ করা যেতে পারে, স্বামীজির জীবিতকালে মাস্টারমশাই সেবা কাজকে ঠাকুরের ভাবের বিরোধী বলে মনে করতেন, কিন্তু মা যখন কাশীতে মিশনের হাসপাতাল দেখে মন্তব্য করলেন এসব তারই কাজ, অর্থাৎ শ্রী রামকৃষ্ণের কাজ, মাস্টারমশাই তার দীর্ঘকালের ধারণা ত্যাগ করে সেবা কাজকে সাধনা বলে মেনে নিয়েছিলেন। এই যুক্তিনিষ্ঠার ফলে মা বহু তুচ্ছ আচারকে উপেক্ষা করে অপরকে যথার্থ সত্যের দিকে আকৃষ্ট করতে চেয়েছেন। দেশাচার যে তিনি মানতেন না তা নয়, তবে অনর্থক যে দেশাচার পদে পদে জীবনকে দুর্বিষহ করে তোলে, মানুষকে পিষে মারে, তাকে মা কখনো সমর্থন করেননি। তৎকালীন যুগে বিধবা নারীদের সম্বন্ধে সমাজ যে সমস্ত কঠিন আচার বিচার স্থির করে দিয়েছিল সে সম্বন্ধে তিনি মন্তব্য করেছিলেন, ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। বেশ কয়েকজন বিধবা মহিলাকে তিনি খাওয়া দাওয়ায় কঠোরতা করতে মানা করেছিলেন। জয়রামবাটির মতো রক্ষণশীল গ্রামেও নিজে মাংস রান্না করে ভক্তদের খাইয়েছেন। মহিলাদের অনর্থক সূচিবাইয়ের প্রতি ছিল তার স্বাভাবিক বিরাগ। এ বিষয়ে তার বক্তব্য, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? সূচিবাই, মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, সূচিবাই যত বাড়াবে তত বাড়বে। এই তুচ্ছ আচারকে অতিক্রম করেই মা স্বামীজিকে বিদেশে যেতে অনুমতি দিয়েছিলেন। তৎকালীন যুগে সমুদ্রযাত্রার বিষয়ে পণ্ডিতদের আপত্তি কত তীব্র ছিল তার পরিচয় দিয়েছেন অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু তার বিবেকানন্দ ও সমকালীন ভারতবর্ষ বইয়ে। যেসব হিন্দু সে যুগে সমুদ্রযাত্রা করত, ফিরে এলে তাদের একঘরে করা হতো। মা কিন্তু এই দেশাচারকে সম্পূর্ণ উপেক্ষা করেই স্বামীজিকে সমুদ্র যাত্রার অনুমতি দিয়েছিলেন, যেখানে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মতো শিক্ষিত প্রগতিশীল ব্যক্তিও বলেছিলেন সন্ন্যাসী হয়েও ম্লেচ্ছ দেশে যাওয়া উচিত নয়। সেখানে মা গ্রামের এক বিধবা ব্রাহ্মণী হয়েও স্বামীজিকে আমেরিকা যেতে অনুমতি দিয়ে আশীর্বাদ করেছিলেন। সব বিষয়ে ভাবতে হয় তৎকালীন যুগে মা কত দূর যুক্তিনিষ্ঠা ও সাহসের পরিচয় দিয়েছিলেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। সারদা দেবীর যুক্তিনিষ্ঠা ও সমাজ চেতনার প্রথম পর্ব।